আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে উপজেলা নির্বাচনে সহিংসতার বিষয়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সিইসি। আরেকটি বিষয় হচ্ছে যে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এবং শেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিশ্বব্যাপী যুদ্ধ আগ্রাসন বন্ধে প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেই বিষয় নিয়ে। শুরুতেই আমরা উপজেলা নির্বাচনের বিষয়ে কথা বলতে চাই। আজকে সিইসি যে কথাটি বলেছেন, যে কোনো মূল্যে তারা নির্বাচন সুষ্ঠু করতে চায়, এবং তিনি বিশেষভাবে একটি কথা বলেছেন, 7 জানুয়ারির যে নির্বাচন, অর্থাৎ আমাদের জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াটা যেমন ছিল বা যেরকম সুষ্ঠু হয়েছে সেরকম নির্বাচনই তিনি আসলে দিতে চান। সেটির যে ধারাবাহিকতা রয়েছে সেটা ক্ষুণ্ণ হবার এক ধরনের আশঙ্কা তিনি করছেন, কিন্তু যেন ক্ষুণ্ণ না হয় সেজন্য তাদের পক্ষে যত কিছু করা সম্ভব সেটি তারা করবেন। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আজ আমাদের অতিথি রয়েছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এছাড়াও আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর নাসিম বানু, উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ, আপনিও আছেন আমাদের সঙ্গে। আপনাকেও স্বাগত জানাচ্ছি অধ্যাপক ডক্টর নাসিম বানু। শুরুতেই অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এই নির্বাচনকে ঘিরে এক ধরনের সমস্যা হতে পারে বা কোনো ধরনের অঘটন হতে পারে এরকম আশঙ্কা স্বয়ং সিইসি করছেন। তার মানে নির্বাচনটা আসলে কেমন হতে যাচ্ছে? না, যেমন ধরেন বাংলাদেশের, শুধু বাংলাদেশ কেন, আপনার এই যে দক্ষিণ এশিয়ায় যে কোনো নির্বাচনই এক ধরনের উত্তেজনা কাজ করে। বিশেষ করে নির্বাচন যখন বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় তখন সংঘাতের সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে যে কেউ তো নির্বাচনে পরাজয় বরণ করতে চায় না, সবাই জিততে চায়। তো সেই দিক থেকে প্রত্যেকটা নির্বাচনেই টেনশন থাকে, সহিংসতার আশঙ্কা থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় ভূমিকা পালন করতে হয়। তো সিইসি যেহেতু নির্বাচন পরিচালনা করেছেন ইতিমধ্যে বেশ কয়েকটি, তিনিও আশঙ্কা করছেন হয়তো কোনো ধরনের সংঘাত, সহিংসতা হতে পারে। তো সেই জায়গা থেকেই কিন্তু তার এই ব্যবস্থাটি নেওয়া। পাশাপাশি এই নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য সরকারের দিকেও কিন্তু বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন ধরেন এই কয়েক বছর পরে 2015 সালে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করা শুরু হয়েছিল, এবার কিন্তু দলীয় প্রতীকে হচ্ছে না। কারণ আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ এজ এ দল সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের নির্বাচনী প্রতীক কোনো প্রার্থীকে বরাদ্দ করবে না। তো কেন বরাদ্দ করবে না, কেন এখান থেকে সরে এসছে, কারণ হচ্ছে যে দেখা যাচ্ছিল যে বিভেদ, বৈষম্য, আপনার সহিংসতা, এগুলো নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে অনেকটাই বেশি জোরালো হয়ে উঠেছিল তৃণমূল পর্যায়ে। তো সেখান থেকে বেরিয়ে আসা, এবং কিন্তু সেখান থেকে বের হয়ে আসার পরেও যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে আছে সেটি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে যাতে স্বতন্ত্র অনেকেই, দল নিরপেক্ষ অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, যাতে দলীয় প্রার্থীদের, বিশেষ করে সরকারি দলীয় প্রার্থীদের প্রভাব যাতে না থাকে। তো আমরা কি লক্ষ্য করলাম যে আপনার অনেক মন্ত্রী এমপি তাদের যে আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বা তাদের পুত্র পরিজনকে নির্বাচনে নামিয়ে দিয়েছেন, কারণ তারা নিজেরা এমপি হয়েছেন বা মন্ত্রী হয়েছেন, এলাকায় আধিপত্য ধরে রাখতে চান। সেই কারণে হয় তাদের সন্তান অথবা ভাই অথবা স্ত্রী অথবা বোন এরকম কাউকে নামিয়ে দিয়েছেন। তো এটার ব্যাপারেও কিন্তু সরকারি দল পদক্ষেপ গ্রহণ করেছে। আপনি লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব কিন্তু খুব স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কোনো স্বজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং এটার প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু বেশ কয়েকজন ইতিমধ্যে তাদের আত্মীয় স্বজনকে নির্বাচন থেকে সরিয়ে নিয়েছে। অনেকে সরিয়ে নেননি। তো এখন যারা সরিয়ে নেননি তাদের ব্যাপারেও কিন্তু ওবায়দুল কাদের সাহেব বেশ সতর্ক বার্তা দিয়েছেন যে ভবিষ্যতে দলীয় পদ পাওয়ার ক্ষেত্রে বা দলের মূল্যায়নের ক্ষেত্রে তাদের
বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তো কিন্তু এরকম একটা বিষয়ে মানে স্বয়ং প্রধানমন্ত্রীকে নির্দেশনা দিতে হচ্ছে কিংবা দলের সাধারণ সম্পাদককে নির্দেশনা দিতে হচ্ছে। আবার গতকালের একটি বিষয় আপনি জানেন যে বাকবিতণ্ডাও হয়েছে সাধারণ সম্পাদকের সঙ্গে শাহজাহান খানের পুত্রের, মানে এই চেয়ারম্যান হওয়ার বিষয়, পদে দাঁড়ানোর বিষয়টি নিয়ে। তো এটা কি দলের মধ্যে এক ধরনের অন্তর্কোন্দল সৃষ্টি করছে কিনা, এই বিষয়টাই কি নির্বাচনে ঝামেলা করবে বলে মনে করছেন সিইসি, যে কারণে তিনি আসলে বলতে চাইছেন যে আচরণবিধি ক্ষুণ্ণ হতে পারে? দুটাকে আপনি একত্রে যুক্ত করতে পারবেন না। আপনি এই যে বাকবিতণ্ডা বা এই যে দলের মধ্যে যে আপনার এই যে মতদ্বৈধতা, এই বিষয়টাকে আপনি দুভাবে দেখতে পারেন। একটা হলো যে এটা একটা গণতান্ত্রিক দল, এখানে প্রত্যেকেরই তার মতো করে অভিমত দেওয়ার, মতামত দেওয়ার সুযোগ আছে, সেটা নিয়ে ডিবেট হতে পারে। তবে ডিবেটটা দলের অভ্যন্তরে দলীয় ফোরামে হলেই ভালো, গণমাধ্যমে আসার চাইতে। আবার আরেকটা ভাবে আপনি দেখতে পারেন যে যারা আপনার এই তাদের এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে, তারা হয়তো চিন্তা করছে যে তাদের ছেলে মেয়েদের নির্বাচনে দাঁড়ানো তো তাদের মৌলিক অধিকার, তো সেক্ষেত্রে দল কেন এখানে নিষেধাজ্ঞা দেবে? দল কেন নিষেধাজ্ঞা দিয়েছে? নিষেধাজ্ঞা দেওয়ার কারণ হলো যে মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা যখন নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের পক্ষ থেকে নির্বাচনকে অন্যায়ভাবে প্রভাবিত করার একটা চেষ্টা হতে পারে। তো সেই কারণেই কিন্তু দল থেকে এই নিষেধাজ্ঞা দেয়া, যাতে নির্বাচনটা সম্পূর্ণভাবে সুষ্ঠু হয় এবং নির্বাচনটা যাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তো এখন আওয়ামী লীগ যেহেতু দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এবং একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তো আর কোনো সমস্যা থাকার কথা নয়। নির্বাচন কমিশন এখানে কিন্তু চাইলে সর্বশক্তি প্রয়োগ করতে পারে এবং সর্বশক্তি প্রয়োগ করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে। তা আমার বিশ্বাস সিইসি আজকে যে কথা বলেছেন, সেই কথায় যদি তিনি অটল থাকেন, তাহলে আমরা একটা ভালো নির্বাচন দেখতে পাবো। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর নাসিম বানু আছেন আমাদের সঙ্গে। আপনার কাছে আসলে যেটি জানতে চাই, কুষ্টিয়া এবং সিলেটের 2 ইউপি চেয়ারম্যান তারা পদত্যাগ না করেই মনোনয়নপত্র নিয়েছিল। এ বিষয়ে হাইকোর্টের একটি শুনানি হয়েছে এবং সেটা তাদের যে মনোনয়নপত্র বাতিলের যে বিষয়টি, সেই আদেশটি সেটি স্থগিত করে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আজকে ইসির সচিব, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি আসলে যেটি বলেছেন, 2 চেয়ারম্যান যেন প্রার্থিতা ফিরে পাওয়ার যে আদেশ রয়েছে সেটার বিরুদ্ধে ইসি আপিল করবে। এখনো কাগজপত্র আসেনি, যে কারণে তারা আপিলটি এখনো পর্যন্ত করেনি। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? চেয়ারম্যান থাকা অবস্থাতেই আরেকটি মানে চেয়ারম্যান পদে নির্বাচন করাকে আপনি কিভাবে দেখছেন? যদি উনি পদত্যাগ করে নিতেন আর কি। তো এখন যেহেতু উনি আপিল করেছেন এবং নির্বাচন কমিশন যেহেতু বলেছেন যে এটা আইনগতভাবে দেখবেন, এবং আপনারা জানেন যে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কিন্তু হাইকোর্টে গিয়েছিলেন এবং আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলেন, এবং এই ধরনের বিষয়গুলো ওনারা শুধুমাত্র যে নির্বাচন কমিশনের মধ্যে বিশ্লেষণ, বিচার বিশ্লেষণ এবং আইনের ব্যাখ্যাগুলো সীমাবদ্ধ রাখেন তা না। ওনারা কিন্তু প্রকৃতই আইনজীবীদের কাছে যান এবং যারা নির্বাচন বিশেষজ্ঞ এবং যারা নির্বাচন নিয়ে কাজ করছে ওনাদের মতামত নিয়ে একটা সিদ্ধান্ত নেন। তবে যদি পদ্ধতিগতভাবে বলেন, তাহলে ওনার দরকার ছিল যে ওই পদ থেকে পদত্যাগ করে উনি নির্বাচনে দাঁড়াতে পারতেন। এমনও হতে পারে ওনার জানারও ব্যত্যয় আছে অথবা বোঝারও ব্যত্যয় আছে। অনেক সময় দেখা গেছে যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা নির্বাচন করে তারা হয়তো আইনের বিষয়গুলো ঠিক বুঝে উঠতে পারেন না আর কি। সেটি না করলেই ভালো হতো। এবং এখন যেটি করা হচ্ছে পদ্ধতিগতভাবে, যে নির্বাচন কমিশন যে পদক্ষেপটা নেবেন সেটি সঠিক হবে বলে আশা করা হচ্ছে। এবং একটা জিনিস হচ্ছে যে এই যে পদক্ষেপগুলো নেওয়ার যে একটা আপিল করতে পারছেন, আবার নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে পারছেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে নির্বাচন কমিশনের সক্ষমতা, দক্ষতা এবং একটা ওনারা নিজেদেরকে একটা জবাবদিহিতার জায়গায় নিয়ে গেছে। অর্থাৎ এই যে এখন বলা হচ্ছে যেটা, যে উপজেলা নির্বাচনকে যে নিরবিচ্ছিন্ন এবং সহিংসতা মুক্ত করার কথা বলা হচ্ছে, এটাও কিন্তু নির্বাচন কমিশনার আমাদের কমিটমেন্টের জায়গা থেকে বলছেন, দায়িত্বশীলতার জায়গা থেকে বলছেন। অর্থাৎ দেশের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার ক্ষেত্রে ওনারা নিজেদের একটা দায়িত্ববোধ অনুভব করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচন আর একেবারে যদি বলা হয় যে উপজেলা পরিষদ নির্বাচন থেকে ইনস্টিটিউশনালাইজেশন করে নিয়ে আসতে চাচ্ছে। কারণ এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে যদি আমরা যে কোনো নির্বাচনী ব্যবস্থা বা প্রাতিষ্ঠানিক কাঠামো অথবা ইনস্টিটিউশনাল লিঙ্কে যদি নির্বাচন ব্যবস্থার মধ্যে ডেভেলপ করতে চাই,
তাহলে আমাদেরকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এই পর্যায় থেকে নির্বাচনী ব্যবস্থাগুলোকে ফ্রি এবং ফেয়ার করতে হবে। সেখানে আরেকটি প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে অধ্যাপক ডক্টর নাসিম বানু, সেটি হচ্ছে যারা চেয়ারম্যান তিনি যদি তার পদে থাকা অবস্থায় নির্বাচন করতে চাইলে সেটি যদি নির্বাচন কমিশন বাধা দিতে চায় বা ব্যবস্থা নিতে চায়, সেক্ষেত্রে এটি কি সকল নির্বাচনের জন্যই প্রযোজ্য হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? জাতীয় সংসদ নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচন বা সকল নির্বাচনের ক্ষেত্রেই কি এই পদ্ধতি অবলম্বন করা পক্ষে নির্বাচন কমিশন থাকা উচিত? জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি ইলেকশন করেছিলেন এবং নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু পদত্যাগ করেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সেটাই কিন্তু পদ্ধতি এবং আইনের বিষয়, কিন্তু সেটা ওনারা করেছিলেন। এখানে যে ছোট একটা ভুল বা ব্যত্যয় হয়ে থাকে সেটি সংশোধন করে নিতে হবে এবং সেটা সংশোধন করাটাই সঠিক। কারণ আমরা জানি যে আসলে একটা প্রভাবহীন একটা নির্বাচনের কথা বলা হচ্ছে এবং প্রভাবমুক্ত নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ডটাকে ঠিক রাখার জন্যই কিন্তু যদি বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন যে এমপি বা ধরেন যারা নির্বাচিত প্রতিনিধি আছে ওনাদের খুব কাছের আত্মীয় স্বজনরা যাতে নির্বাচন না করেন। কারণ আমরা জানি যে এটি একটা জিনিস হচ্ছে যদি আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে যাই তাহলে আমাদেরকে একেবারে গ্রাসরুট লেভেল থেকে ডেভেলপ করে নিয়ে আসতে হবে। তাহলে গ্রাসরুট লেভেল থেকে যদি এটা হয় যে লেভেল প্লেইং ফিল্ডটা সরকারের দিক থেকে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে সহযোগিতা করা হচ্ছে, এটা আমি বলবো যে অসম্ভব পজিটিভ একটা মেন্টালিটি বা অসম্ভব একটা পজিটিভিটি সরকারের, আমি সেটা বলবো। আর আমরা আজকেও জানি যে আপনার এখন যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় প্রশাসনকে কিন্তু নির্দেশনা দিয়েছেন যে ওনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেরকম দায়িত্ব পালন করেছেন নিরপেক্ষভাবে, ঠিক সেভাবেই যাতে নিরপেক্ষভাবে ওনারা দায়িত্ব পালন করেন। ইসির কাছ থেকে এই ধরনের একটা নির্দেশনা পাওয়া এবং সরকারের সহযোগিতা পাওয়া, এটা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে জানবার ছিল, সেটি হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরেকটি বিষয় বলা হয়েছে যে গত উপজেলা নির্বাচনে যত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছিল তার চাইতে বেশি সংখ্যক সদস্য এবার মোতায়েন করা হবে এবং সেটি তারা বলছেন যে নির্বাচনকে সুষ্ঠু করবার জন্যই আসলে তারা এই বেশি সংখ্যক সদস্যকে মোতায়েন করছেন। বিষয়টা কি এরকম যে নির্বাচন কমিশনের কাছে কোনো তথ্য আছে বা তারা আশঙ্কা করছেন যে কোনো ধরনের সহিংসতা হতে পারে যে কারণে তারা বেশি সতর্ক অবস্থানে আছেন, মানে সহিংসতা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আসলে এটা হচ্ছে যে একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সারা দেশব্যাপী একটা নির্বাচন হচ্ছে তো এবং স্থানীয় পর্যায়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ওনাদের স্বতঃস্ফূর্ততা ধরে রাখার জন্য যদি আইন শৃঙ্খলা বাহিনী একটু বেশি মোতায়েন করা হয়, যদি পরিস্থিতি ভালো থাকে এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসতে পারে, কারণ আমরা জানি যে ভোটদানের জন্য উৎসাহ প্রদান করা হচ্ছে, তাহলে সেটা ভালো। কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কিন্তু একটি কথা শোনা গিয়েছিল যে কাউকে কাউকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। এই বাধাটা যদি যাতে না দেওয়া হয় সেটাও একটা প্রিকশন হতে পারে। শুধুমাত্র যে সহিংসতার জন্যই সন্দেহ করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করা হয় তা না, কিন্তু আপনি যদি মনে করেন যে ভোটারদেরকে সহযোগিতা করার জন্য, ভোট কেন্দ্রে আনার জন্য, নিরবিচ্ছিন্ন ভাবে ভোট কেন্দ্রে প্রবেশের জন্য, কারণ আমরা জানি যে আরেকটি দল ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন যে ওনারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না আসে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সুতরাং যদি একদল বাধা দেয় তাহলে আর এক দলকে বা নির্বাচন কমিশনকে যদি অংশগ্রহণমূলক একটা ক্রেডিবল নির্বাচন করতে হয় এবং ভোটারদেরকে যদি সুষ্ঠুভাবে, সহজভাবে, স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসার মতো একটা পরিবেশ দিতে হয়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী দ্বিগুণ কেন তিনগুণও যদি আমাদের সক্ষমতা থাকে, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী থাকে, আমরা তো সেটা মোতায়েন করতেই পারি। এটা তো রাষ্ট্রের স্বার্থেই করছি, সুষ্ঠু একটা ক্রেডিবল নির্বাচন নিশ্চিত করার জন্যই করছি। এতে তো আমি মনে করি একটা ভালো উদ্যোগ নির্বাচন কমিশনের দিক থেকে। একেবারে স্পষ্ট আপনার কথা। আপনাকে ধন্যবাদ অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আপনার কাছে আসলে যেটি বিশেষভাবে জানতে চাই, এবারে নির্বাচনটা 4 ধাপে হচ্ছে এবং 8 তারিখ থেকে শুরু করে 8 মে থেকে শুরু করে 5 জুন পর্যন্ত হচ্ছে। এই দীর্ঘ সময় ধরে হচ্ছে বলেই কি এরকম বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হচ্ছে কিনা, না যেমন বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে কিনা? যেমন ধরেন এই যে 4 ধাপে হচ্ছে, 4 ধাপে হওয়ার যুক্তিটা কি? 4 ধাপে হওয়ার যুক্তিটা হচ্ছে যে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, কারণ যেহেতু আপনার এই উপজেলার সংখ্যা অনেক বেশি, একসাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত সদস্য মোতায়েন করা কঠিন, সেই কারণেই কিন্তু এই ধাপে ধাপে নির্বাচন। তো বরং ধাপে ধাপে নির্বাচন করার ফলেই কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করতে পারবে। তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন
কিভাবে কাজ করে এবং কতটা সক্রিয় থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সক্রিয় থাকে এবং সহিংসতা নিয়ন্ত্রণে তারা কতটা ভূমিকা রাখতে পারে। তবে তারা একা চাইলেই কিন্তু সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারবে না। যে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকেও কিন্তু এই ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, যে তারা যাতে গণতান্ত্রিক রীতিনীতি আচার আচরণ বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, প্রত্যেকটা মানুষ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, ভোট দানের ক্ষেত্রে যাতে কোনো ধরনের জালিয়াতি এবং ভোট গণনার ক্ষেত্রেও যাতে কোনো ধরনের জালিয়াতির সুযোগ না থাকে, এই বিষয়গুলো নিশ্চিত করা। আর বিএনপির প্রসঙ্গে আসলে একটি প্রশ্ন ছিল যে বিএনপির পক্ষ থেকে তাদের যে মূল সিদ্ধান্ত যে তারা নির্বাচনে অংশ নিচ্ছে না, আবার অনেকে আসলে সেটি অমান্য করে নির্বাচনে দাঁড়াচ্ছে, এতে বিএনপির মধ্যেও কি এক ধরনের অন্তর্কোন্দলের সৃষ্টি হচ্ছে? অবশ্যই, কারণ বিএনপির মধ্যে তো এক ধরনের সংকট বিরাজ করছে। বিএনপি এক ধরনের অস্তিত্ব সংকটে ভুগছে। কারণ হচ্ছে এই যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই দলগুলো কিন্তু মূলত নির্বাচনমুখী দল। কারণ তাদের উদ্দেশ্য থাকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার। তো এই যে বিএনপি যে বছরের পর বছর নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে, তাতে যেটা হচ্ছে তাদের নেতাকর্মীরা নিরুৎসাহিত হচ্ছে এবং বিশেষ করে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে তো স্থানীয় পর্যায়ে বা তৃণমূল পর্যায়ের যে নিয়ন্ত্রণ সেটা থেকেও তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো যার ফলে বিএনপির যে সমস্ত নেতাকর্মীর তৃণমূল পর্যায়ে শক্তিশালী অবস্থান আছে, জনপ্রিয়তা আছে, তারা চাচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করতে। কিন্তু বিএনপি যেহেতু বিলেতের নেতৃত্বে, বিলেত থেকে বিলেতের নির্দেশে অঙ্গুলি হেলনে তাদের দল পরিচালিত হয়, সে কারণে আপনার এই যে গ্রাউন্ডে যে ভূমিতে কি অবস্থা, দেশে কি অবস্থা, সেটা না জেনেই তো বিলেত থেকে সিদ্ধান্ত আসে, যার ফলে বাস্তবতা এবং সিদ্ধান্তের মধ্যে একটা ফারাক থাকে। এই যে নেতৃত্বের সংকট, এই যে তৃণমূলে তাদের আপনার আধিপত্য হারানোর সংকট, এই বিষয়গুলোকে মাথায় নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের টেনশন তো কাজ করছে। মানে সব মিলে এইভাবেই আসলে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনটি সুষ্ঠু হোক, এত কিছুর পরেও সেটি আসলে আমাদের সকলের প্রত্যাশা। এই পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। ফিরে এসে আমাদের যে তাপমাত্রা, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, এই বিষয়ে কথা বলবো। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। এই পর্যায়ে আমরা কথা বলতে চাই আবহাওয়া অধিদপ্তর যে চতুর্থবারের মতো 3 দিনের হিট অ্যালার্ট জারি করলো, সেই বিষয়টি নিয়ে আপনারা সবাই জানেন যে গত 20 এপ্রিল একেবারে রেকর্ড করা যে তাপমাত্রা সেটি হয়েছে এই বছরের অন্তত রেকর্ড তাপমাত্রা। এছাড়াও আসলে দেখা গেছে যে 16 এপ্রিল আগের 58 বছরের মধ্যে ঢাকার যে তাপমাত্রা ছিল সর্বোচ্চ 40.6 ডিগ্রি সেলসিয়াস, সেটি আসলে হয়েছে যদি 58 বছরের মধ্যে তুলনা করা হয়। কারণ তার আগে 1965 সালে সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছিল 42 ডিগ্রি সেলসিয়াসে। এটি হচ্ছে ঢাকার হিসাব। আর পুরো দেশের মধ্যে 1960 সালে যেটি দেখা গেছিল যে ঢাকার তাপমাত্রা 42.3 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল, কিন্তু 1972 সালে 18 মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস। এটি এখনো পর্যন্ত সর্বোচ্চ আমাদের দেশের যে তাপমাত্রা রয়েছে সেটির বিষয়ে। এই বিষয়ে কথা বলতে ডক্টর আতিক রহমান, পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনি তো আছেনই আমাদের সঙ্গে। শুরুতেই ডক্টর আতিক রহমান, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এত তাপমাত্রা বাড়ার আসলে কারণ কি দেশব্যাপী, এবং এই তাপমাত্রা কবে কমবে, কি করলে কমবে, বা যদি আমরা একেবারে আগামী কয়েক বছরে বলে কিভাবে কমানো সম্ভব? জি জি, বেশ কয়েকটি সঙ্গত প্রশ্ন এবং আলোচনার বিষয়। তাপমাত্রা বাড়ার প্রধান কারণ হচ্ছে যে আমরা যে উত্তর গোলার্ধে আছি, সমগ্র উত্তর গোলার্ধের যে পরিমাণ তাপমাত্রা বেড়েছে তার পেছনে রয়েছে আমাদের যে তথাকথিত শিল্পোন্নত দেশ, তাদের এনার্জি ব্যবহার। এবং একই সময় এটা হচ্ছে সমগ্র উত্তর, আপনি যদি ক্রান্তীয় অঞ্চলটা দেখেন, আমরা 23 ডিগ্রির মতো জায়গায় বিষুব রেখার উত্তরে কর্কট ক্রান্তিতে আছি এবং সেখানে সবচেয়ে বেশি উষ্ণতা রয়েছে। এবং একই সময় পানির যে বাষ্পীয় জল, সেটা পানির বাতাসের যে পরিমাণ হিউমিডিটি, সেটাও বেড়ে যায় এই সময়। যদিও এই সময় প্রচুর বৃষ্টি হওয়ার কথা ছিল,
বৃষ্টি হয়নি, কিন্তু উত্তাপ তেমনই রয়েছে এবং বৃষ্টির অভাবেও মানুষের এই উত্তপ্ত জীবন একটা কঠিন রূপ ধারণ করেছে। এরকম যেটা বলছিলেন যে রাজশাহীতে 1972 সালে 45 ডিগ্রি হয়েছিল, এবছর এখন আমরা 41-42 ডিগ্রিতে আছি। অতএব আমরা খুবই উষ্ণ অবস্থার ভিতরে অবতরিত হয়েছি। যে আপনার কাছে বিশেষভাবে একটি বিষয় জানতে চাই, মধ্যপ্রাচ্যে দেখা যায় যে উত্তপ্ত মানে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, কিন্তু এবার মধ্যপ্রাচ্যে এই সময়টাতে বৃষ্টিপাত হচ্ছে, আবার আমাদের এই দিকে দেখা যাচ্ছে তাপমাত্রা বেড়ে গেছে, আবার গ্রিসে আমরা দেখতে পাচ্ছি অন্যরকম একটি আবহাওয়া, সেটিকে বলছে কমলা রঙের হয়ে গেছে তাদের পুরো বাতাস। মানে এই যে এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, এটির পেছনে আসলে কারণটা কি? জলবায়ু পরিবর্তনের কথা তো সবাই বলেই থাকে, কিন্তু আর কোনো কারণ রয়েছে কিনা বা এটিই কারণ কিনা? প্রথমত যে এই যে বিভিন্ন এলাকা, আপনি যদি বিষুবরেখার উত্তরে যে আমরা যেখানে আছি কর্কটক্রান্তিতে, সে সমস্ত এলাকা সবই একই সাথে, এই যে কটা দেশের কথা বললেন যে সব জায়গায় তাপমাত্রা বেড়েছে, একই সূত্রে কাঁথা। অর্থাৎ বিশ্ব তো আর মাঝে যখন উত্তাপ বাড়ে তখন সেখান থেকে পানির উত্তাপ বাড়ে, সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে এগিয়ে আসি। অর্থাৎ পানি কোথায় আছে, তার সঙ্গে তাপমাত্রা কত, এবং সেখান থেকে সাধারণ মানুষের জীবনে কি অবস্থা। তো মানে বাংলাদেশের মানুষ আসলে কি করতে পারে এই সমস্যার থেকে উদ্ধার পাওয়ার জন্য? এই মুহূর্তে সামগ্রিকভাবে দেশের তাপমাত্রা কমানোর কোনো মেকানিজম মানুষের হাতে নেই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শহর কেন্দ্রিক গাড়ি ঘোড়া কিছু চালানো কমানো, এগুলোতে পরিচ্ছন্ন। কিন্তু সেই গাড়ি ঘোড়া চালিয়ে যদি আমরা ঘরের ভেতরে থাকি, তাহলে ঘরে এয়ার কন্ডিশন বাড়াতে হবে, সেখানেও তাপমাত্রা বেড়ে যাবে। অতএব সামগ্রিকভাবে আমরা একটা দোটানার ভেতরে আছি, কিন্তু আমাদের এই অভিজ্ঞতা গত কয়েক বছরে হয়নি, কিন্তু তার আগে 2-1 বার হয়েছে চরম উষ্ণতার মধ্যে। এবং এবার যে সময় বৃষ্টি হওয়ার কথা ছিল, সেই বৃষ্টি এখনো শুরু হয়নি, যেটা অনেক পিছিয়ে গেছে বৃষ্টির বর্ষা আসার কাল, এবং সেই জন্য আমরা এই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছি। সমগ্র বাংলাদেশ এবং আপনার ম্যাপে যেটা দেখাচ্ছে, সেই অঞ্চলগুলো প্রচন্ড ক্ষতিগ্রস্ততার মধ্যে, বিশেষ করে এই বিশেষ উষ্ণতার মাধ্যমে। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আপনার কাছে আসলে যেটি জানতে চাই, গাড়ি ঘোড়া তো কমানো আমাদের পক্ষে সম্ভব না, এসি তো মানুষ আরও কিনেই যাচ্ছে, পরিবেশ আরও দূষিত হচ্ছে, আবার গাছপালাও ঠিক যে হারে লাগানোর কথা সেটাও আসলে আমরা লাগাচ্ছি না। তো মানে দোষটা আসলে কার, নাকি কারোরই কোনো দোষ নেই? না, যেমন ধরেন অবশ্যই তো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে, কারণ এই যে আপনার চরম আবহাওয়া যে এখন বিরাজ করছে, তাপ প্রবাহ, সেইটার তো কিছু স্থানীয় কারণ আছে, কিছু বৈশ্বিক কারণ আছে। যেমন এল নিনোর প্রভাবে সারা পৃথিবীর জলবায়ুতে পরিবর্তন এসেছে, সেই জলবায়ুর পরিবর্তনটা একটা অন্যতম কারণ। আরেকটা হচ্ছে আপনি যেটি বললেন যে আপনি ঢাকা শহরের দিকে যদি তাকান, দেখবেন যে আজ থেকে 5 বছর আগে ইভেন, আর আপনি যদি 10 বছর আগে যান তাহলে তো কথাই নেই, 5 বছর আগে যে পরিমাণ এয়ার কন্ডিশনার ছিল মানুষের বাড়িতে, এখন তার চাইতে অনেক অনেক বেড়েছে। তো এগুলো থেকে আপনার কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস কিন্তু উৎসারিত হচ্ছে। তো সেইটা আমাদের জলবায়ুতে গিয়ে সম্পৃক্ত হচ্ছে। পাশাপাশি আপনি দেখেন আমাদের গাড়ির সংখ্যাও কিন্তু আগের চাইতে অনেক বেড়েছে। তো এখন এগুলো তো আমাদের যেহেতু অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে, আমাদের জীবন জীবিকার ক্ষেত্রে আপনার এয়ার কন্ডিশনিং, গাড়ি, এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো, তো সেগুলো যুক্ত হয়েছে। এখন সেইগুলোর যে প্রভাব পরিবেশের উপরে পড়ছে, সেই প্রভাবটা দূর করার জন্য আমাদের কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল। সেটা হচ্ছে যে এই যে ইভেন ঢাকা শহরে যে হারে কনস্ট্রাকশন হয়েছে, ধরেন গাছপালা কেটে বা বন উজাড় করে দিয়ে আমরা যে বিভিন্ন জায়গায় উন্নয়ন কর্মকাণ্ড করেছি, পাশাপাশি যে পরিমাণ গাছ আমাদের লাগানোর দরকার ছিল, সেই দিকে কিন্তু আমরা পিছিয়ে আছি। তো যার ফলে আমাদের এই যে ভোগের যে চাহিদা বেড়েছে, সেইটার সাথে পরিবেশের উপর যে বিরূপ প্রভাব, সেই বিরূপ প্রভাবকে মোকাবেলা করার জন্য যে ধরনের পরিবেশের প্রস্তুতি দরকার ছিল, আমরা সেইটা নেইনি। তো এখানে এক ধরনের ভারসাম্যহীনতা আছে। তো এখন এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তির উপায় কি?
যেটা উনি বলছিলেন, আতিক সাহেব বলছিলেন যে আপনার এই মুহূর্তে ন্যাচারালি যদি এটা ঠান্ডা না হয়, আমাদের হাতে তেমন কোনো মেকানিজম আমাদের নাই। তাহলে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা যারা আপনার এই যে মাঠে ময়দানে কাজ করি বা রাস্তাঘাটে চলাফেরা করি, তাদেরকে এই তাপ প্রবাহটার বাইরে থাকার চেষ্টা করতে হবে যতটা সম্ভব। এটার সাথে অ্যাডজাস্ট করা শিখতে হবে এবং এটার জন্য যে ধরনের খাবার গ্রহণ করা দরকার, তরল থেকে শুরু করে পানীয়, স্যালাইন থেকে শুরু করে সেগুলো গ্রহণ করা। পাশাপাশি আপনার কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া আমাদের স্বাস্থ্যের উপরে পড়ছে কিনা সেই ব্যাপারে সচেতন থাকা। তারপরে আপনার এই যে হাসপাতালগুলোকে রেডি রাখা, কারণ এটা তো একটা দুর্যোগের মতো পরিস্থিতি বিরাজ করছে। তো এই দুর্যোগময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে ব্যক্তিগত পর্যায়ে যে কোপিং সিস্টেমটা ডেভেলপ করা দরকার সেটা ডেভেলপ করা। আর সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের সকলকে সাথে নিয়ে একটা স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা। যে আজকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে এই জলবায়ু পরিবর্তনের কথা এনেছেন। বাংলাদেশ তো ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এক ধরনের লিডারশিপ দিচ্ছে পৃথিবীতে। কারণ এই যে বৈশ্বিক উষ্ণতার একটা বড় কারণ হচ্ছে উন্নত বিশ্ব আপনার অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে আমাদের জলবায়ুতে। তো সেইটা উন্নত বিশ্বের উপরে চাপ সৃষ্টি করা যে ভাই তোমরা এই গ্যাস নিঃসরণটা কমাও, কার্বনের পরিমাণ কমিয়ে নিয়ে আসো তোমাদের উৎপাদন ব্যবস্থায়। খুব সহজ কাজ নয়, কারণ এরা তো শক্তিশালী দেশ, এরা শুনবে না। কিন্তু সারা পৃথিবীর মানুষকে সজাগ হতে হবে, কারণ এইটা একটা বৈশ্বিক সমস্যা। কারণ এই তাপ প্রবাহটা যে শুধু আমাদের এখানে হচ্ছে তা না, এটা সাউথ ইস্ট এশিয়ায় হচ্ছে, ইভেন এটা ইউরোপে হয়েছে কিছুদিন আগে, সারা পৃথিবীতেই হচ্ছে। তো এই ব্যবস্থাটাকে কিভাবে মোকাবেলা করা যায়, এবারের পরিস্থিতি উত্তরণ হয়ে গেলে পরে যে সামনের বছর যে এটা আসবে না তা কিন্তু না, সামনের বছর আরও তীব্র আকার ধারণ করতে পারে। ওই এক বছর আসার আগে আমাদের কি কি পরিকল্পনা গ্রহণ করা দরকার। এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন, ঢাকা শহরে একসময় যে পরিমাণ ওয়াটার বডি ছিল, মনে করেন পুকুর জলাশয় সেগুলো ছিল, সেগুলো তো অনেকগুলো আমরা ভরাট করে ফেলেছি। তো এই পুকুর জলাশয়গুলো কিন্তু আপনার জলবায়ুকে এবং পরিবেশকে ঠান্ডা রাখতে সহায়তা করে। তো সেই জায়গায় যে কৃত্রিম জলাধার সৃষ্টি করা, এগুলো কিন্তু স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব না, কিন্তু পরিকল্পনা দরকার এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা দরকার। তো সেক্ষেত্রে আমাদের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় আছে, আমাদের 2 মেয়র আছেন ঢাকা শহরের জন্য, সারা দেশে পলিটিক্যাল লিডারশিপ আছে এবং আমাদের প্রত্যেকের পরিবেশ বান্ধব কর্মসূচি এবং লাইফস্টাইল গ্রহণ করা। এবং যে বর্ধিত ঢাকা হচ্ছে সেখানে নিশ্চয়ই পরিকল্পিত ভাবেই আসলে এই নগরী গড়ে উঠবে। ডক্টর আতিক রহমান, আপনার কাছে একদম শেষ যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, অনেকেই বলে থাকেন ছাদ বাগান করবার কথা কিংবা বারান্দায় গাছ লাগাবার কথা বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসের কথা, সেটি কি আসলে এই যে বন উজাড় করে দেওয়ার বিপরীতে খুব একটা কাজে লাগবে, নাকি যার যার বাগানে বা যার যার উঠোনে বারান্দায় কিংবা ছাদে গাছ লাগালে সেটি কিছুটা হলেও আমাদের উপকারে আসবে? মানে আপনার মতটা আমরা জানতে চাই। প্রথমত ঘরে গাছ লাগানো এটা সৌন্দর্য এবং নিজের আনন্দের ব্যাপার, এবং আমাদের একটা শিশু সেই গাছ দেখে শিখতে পারে কিভাবে। কারণ আমরা যখন বড় হয়েছি গাছপালার ভিতরে দৌড়াদৌড়ি করে, আজকের শিশু সে তার ফ্ল্যাটে বন্দি। অর্থাৎ এই যে গাছ এবং মানুষের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক, সেইটাকে ভালোভাবে বুঝতে পারা এবং গাছ যে আমাদের উপকার করছে আমরা যেন কেটে না ফেলি, এগুলো শিক্ষা দেয়া। তো সব মিলিয়ে ঘরে গাছ লাগানো থাকা ভালো, কিন্তু সেটা জলবায়ু পরিবর্তন কন্ট্রিবিউট করার জন্য একটা বড় বট গাছ যে পরিমাণ ধরেন 3 একর জমির উপরে আছে, সেরকম সেই ইম্প্যাক্ট এই একটা ছোট গাছ বা 100 ছোট গাছ বা 1000 ছোট গাছ ফেলতে পারবে না। কিন্তু যার যার মূল্য তার কাছে এবং তার বিভিন্ন মূল্য। জলবায়ু পরিবর্তনের জন্য দরকার বিরাট বড় বাগান বা পার্ক। তো সেরকম পার্ক ঢাকা শহরে কটা আছে? রমনা মাঠ যা অবস্থা পড়ে আছে সেখানে একটু, আর 2-4টা উদ্যান এখানে ওখানে, কিন্তু সেখানে বড় গাছ নেই বললেই চলে। তো সেই জন্য আমরা গাছের বদলে কংক্রিট রোড আর সিমেন্টেড হাউস, প্রত্যেকটা ওয়াল, একটা বাড়ি করলে আজকাল 6 তলা 8 তলা বাড়ি, কতটা ওয়াল তৈরি হচ্ছে, বাইরের ওয়াল, ভেতরের ওয়াল এবং
ফ্লোরের ওয়াল যদি সব একসাথে করা হয় তাহলে প্রচুর পরিমাণ জায়গা তৈরি হচ্ছে, যেটা তাপটাকে ধরে রাখে। সারাদিন সন্ধ্যাবেলা ছাড়ার কথা, যেটা হয়তো সন্ধ্যা 8টায় ছাড়ার কথা, এখন রাত্রি 10টায়, এরা রাত্রি 10টায় পারছে না ভেতরের রুমের হিট গুলো বেরোতে, সারা রাত চলে যাচ্ছে, আবার 2টো থেকে গরম হওয়া শুরু করতে, 4টা থেকে গরম হওয়া শুরু করতে সকালবেলা। তো এই কন্টিনিউয়াস যে সাইকেলটা ভেঙে যাচ্ছে, যার ফলে আমাদের ঘরের ভেতরের যে উষ্ণতা সেটা বেড়ে যাচ্ছে। এটাকে কন্ট্রোল করার জন্য এয়ার কন্ডিশনিং করছে, তাতে উষ্ণতা আরো বাড়ে। অর্থাৎ ডক্টর আতিক রহমান, জি অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করা খুবই প্রয়োজন, কিন্তু আজকে আর একেবারেই সময় নেই, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। প্রধানমন্ত্রী যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন, আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব শান্তির জন্য নতুন এজেন্ডা যে বার্তা তিনি দিয়েছেন সেটিকে বাংলাদেশ সমর্থন করে বলে জানিয়েছেন। 6 দিনের সফরে তিনি থাইল্যান্ডে আছেন এবং সেখানেই জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের যে 80তম অধিবেশন, সেখানে ভাষণ দিয়ে তিনি এই আহ্বান জানিয়েছেন। অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনাকে দিয়ে শুরু করতে চাই এই পর্ব। কিভাবে দেখছেন প্রধানমন্ত্রীর এই আহ্বানকে, সেটি কতখানি গুরুত্ব বহন করে এই মুহূর্তে বিশ্বে বর্তমান পরিস্থিতিতে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর যে সফর, সেটার বেশ কয়েকটি দিক রয়েছে। একটা হচ্ছে কি আমাদের সাথে থাইল্যান্ডের যেটা বাইলেটারাল রিলেশন, সেটির একটি দিক রয়েছে। আর আপনি যেমনটা বলছিলেন যে ইউএন স্ক্যাপের যে সামিট, সেখানে তিনি যে ভাষণে যে বিশ্ব নেতাদের প্রতি কিংবা রাষ্ট্রনায়কদের প্রতি যে আহ্বান জানিয়েছেন, অর্থাৎ যুদ্ধ নয় শান্তি, যেটা তিনি শুরু থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি, আমরা যখন দেখি রাশিয়া ইউক্রেন ওয়ার, কিংবা আজকে ইরান আফগানিস্তান, কিংবা এর আগে আমরা দেখেছি যে ধরুন ইসরায়েলের সাথে যে সংকট, এই সব বিষয়ে কিন্তু তিনি শান্তির বাণী আহ্বান করে আসছেন। এখন সেই জায়গায় আসলে কতটা গুরুত্ব কিংবা তাৎপর্য রয়েছে বিশ্ব নেতাদের কাছে, সেটি আসলে সময় বলে দেবে। সেটি এই এক বাক্যে বলা খুবই মুশকিল। তবে আমরা এটাকে ইতিবাচক ভাবেই দেখি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তির কথা বলছেন এবং আমরা পৃথিবীর সকল রাষ্ট্রনায়কদের কাছেই এমনটা প্রত্যাশা করি। এবারে আসা যাক যে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কিংবা এই সফরকে যদি আমরা বিশ্লেষণ করি, তার দুটো দিক রয়েছে অথবা তাৎপর্য রয়েছে। একটি হচ্ছে আমরা বলতে পারি যে অর্থনৈতিক জায়গা, আর একটা হচ্ছে রাজনৈতিক জায়গা। অর্থনৈতিক জায়গায় আমরা ইতিমধ্যেই জেনেছি যে একটি চুক্তি, 3টি সমঝোতা কিংবা আরো একটি ইচ্ছেপত্র, এগুলো দুটো রাষ্ট্রের মধ্যে সমন্বিত হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মুক্ত বাণিজ্য, সবুজ জ্বালানি, তারপরে আমরা বলতে পারি যে পর্যটন খাত কিংবা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যু, এবং স্থল এবং সমুদ্র পথে আমাদের এক ধরনের কানেক্টিভিটি তৈরি করা। এবং এই জায়গায় রাজনৈতিক যে বিষয়টা, সেটা হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে যেটা চাইছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে মিয়ানমার সারা আসিয়ানভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে, অর্থাৎ আরো যে 9টি দেশ রয়েছে, তাদের দিকে ঝুঁকে পড়তে, এবং এই ইকোনমিক ব্লকে যখন বাংলাদেশ প্রবেশ করবে, তখন কিন্তু বা এই ইকোনমিক ব্লকের রাষ্ট্রগুলোর সাথে যখন তার ভালো সম্পর্ক হবে, তখন কিন্তু এক ধরনের চাপ অনুভব করবে মিয়ানমার, এবং বাংলাদেশ সেটাকে কাজে লাগাতে চাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতে। কাজেই এটি একটি, আমি মনে করি, নতুন মাত্রা এই সফরের। এবং সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে নেইবারিং কান্ট্রি, কিংবা যেহেতু এটা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর একটি জোট, কাজেই এখানে বাংলাদেশ যদি তার কানেক্টিভিটি বৃদ্ধি করে, তাহলে ন্যাচারালি তার প্রোডাক্টিভিটি বাড়বে। এটা খুবই যৌক্তিক এবং খুব আমরা বলতে পারি আশাব্যঞ্জক জায়গা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে আসলে কি মনে হয় এই সফর কতখানি তাৎপর্যপূর্ণ হবে বাংলাদেশের জন্য? তো অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ থাইল্যান্ড আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের সাথে থাইল্যান্ডের যে বাইলেটারাল রিলেশনশিপ, এটা অত্যন্ত চমৎকার, এবং থাইল্যান্ড থেকে আমরা অনেক কিছু আমদানি করি। আর থাইল্যান্ড যেহেতু আসিয়ানের একটা নেতৃস্থানীয় দেশ, আমাদের সাথে মিয়ানমারের যে সমস্যাটা হচ্ছে, বিশেষ করে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ সংক্রান্ত, থাইল্যান্ড সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এইটা একটা দিক। আরেকটা হচ্ছে যে
থাই বিনিয়োগ বাংলাদেশে আকৃষ্ট করার ব্যাপারেও কিন্তু এখানে কাজ করার বিষয় আছে। বিশেষ করে এই মুহূর্তে আমাদের অনেক কনস্ট্রাকশন প্রজেক্টেও কিন্তু থাই কোম্পানি কাজ করছে। তো বাংলাদেশ যখন এলডিসি গ্রাজুয়েশন হবে তখন থাইল্যান্ডের সাথে মুক্ত বাণিজ্যের ব্যাপারে বাংলাদেশ চিন্তা ভাবনা করছে। তো সেই জায়গাটাও কিন্তু কাজ করা। তো পাশাপাশি আপনার আর একটা প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সাথে আপনার গুরুত্বপূর্ণ সম্পর্ক, বিশেষ করে যে এসকেপের সম্মেলনকে কেন্দ্র করে যে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী গিয়েছেন, সেটার মধ্য দিয়ে থাইল্যান্ডের সাথে আমাদের সম্পর্ক আরো অনেক বেশি উষ্ণ হবে। তো সবকিছু মিলিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ সফর। সাউথ ইস্ট এশিয়াতে বাংলাদেশ আরো গুরুত্বপূর্ণ অংশীদার হতে চাচ্ছে, সেইটারই একটা আগাম বার্তা বলে মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আর একেবারেই সময় নেই, নয়তো এই সফর নিয়ে এবং প্রধানমন্ত্রীর এই বার্তা নিয়ে নিশ্চয়ই আরও বিস্তারিত আলোচনা করা যেত। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা আপনাকে, এবং দর্শক আপনারা যারা ছিলেন এতক্ষণ, আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।